প্রিয় ভাই বোনেরা, তোমাদের সাথে শব্দের শ্রেণী বিভাগ নিয়ে কথা বলবো। এটা লেকচার 2। আমরা এর আগে এটার আরেকটা লেকচার করছি, ঠিক না? যদি এমন কেউ এই ভিডিওটা এখন প্লে করে থাকো যে 1 নম্বরটা দেখো নাই, সে এখনই বন্ধ করো, 1 নম্বরটা দেখে তারপর এখানে আসো। কারণ ওখানে অনেক বেসিক নিয়ে কথা বলা হয়েছে, যেটা এখানে বলা হবে না। বুঝতে পারছো? মানে প্রয়োজনীয় অনেকগুলো জায়গা ওখানে কভার করে ফেলা হয়েছে, কিছু বেসিক আলোচনা আছে, এখানে প্রয়োজন সাপেক্ষে আসতে পারে, তবে 1 নম্বরের তুলনায় অত বেশি আসবে না। এই জন্য তোমরা 1 নম্বরটা আগে দেখবা, তারপর এটা দেখবা। চলো আমরা শুরু করি তোমাদের প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাসের টপিক শব্দের শ্রেণী বিভাগের লেকচার 2। আমরা এই অ্যানালাইসিসটা আগেও দেখছিলাম লেকচার 1-এ, এটা নিয়ে এখন আর কথা বলছি না। চলো শুরু করে দিই। আলমারি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আলমারি গির্জার পাদ্রীটি আনারস, পাউরুটি ও পেয়ারা গুদামের আলমারিতে রেখে তালা মেরে চাবি নিয়ে চলে গেলেন। মনে আছে? তাহলে ওই সবগুলো শব্দ ছিল হচ্ছে তোমার পর্তুগিজ। এর মানে গির্জার আলমারি অর্থাৎ পর্তুগিজ। এরপরে আসো কুড়ি। কোন শ্রেণীর শব্দ? কুড়ি এটা হচ্ছে 20 টাকা, তাই না? উপরে যদি চন্দ্রবিন্দু দাও তাহলে হবে ফুলের কুড়ি, আর এমনি হলো 20 টাকা, তাহলে এটা অবশ্যই দেশি শব্দ। বুঝতে পারছো? ওই যে আমরা দেখছিলাম বিয়ে করছিল খোকা, কাকে? খুকিকে। পণ দিছিল কয় টাকা? 20 টাকা। ওকে, তারপরে আসো কোনটি? রুড়ি শব্দ। জলধি, কর্তব্য, মধুর, প্রবীণ। রুড়ি মানে হচ্ছে উৎপত্তিগত অর্থ, ব্যবহারিক অর্থ মিলবে না, শব্দটা প্রকৃতি প্রত্যয়ের হবে। সুতরাং জলধি তো যগরুড়, কর্তব্য এটা হচ্ছে যৌগিক, মধুর এটাও যৌগিক, প্রবীণ যেটা এটা হচ্ছে রুড়ি। কারণ প্রবীণ শব্দের অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপে বীণা বাজান যিনি, এটা হচ্ছে প্রবীণ শব্দটার অর্থ। বুঝছো? আর আমরা প্রবীণ বললে বুঝি কি? বুঝি আমরা বুঝি হচ্ছে মুরব্বী। এ হচ্ছে কথা। তো প্রবীণ কথার মূল অর্থ হচ্ছে যিনি খুব ভালো মতো বীণা বাজাইতে পারেন। বীণা মানে একটা বাদ্যযন্ত্র। আর আমরা বুঝি মুরব্বীকে। এরপরে আসো নিচের কোনটি যোগরর শব্দের উদাহরণ? রাজপুত, গায়ক, বাঁশি, প্রবীণ। রাজপুত, কারণ যোগরর শব্দ হবার দুইটা শর্ত হবে: এক, শব্দটা সমাস সাধিত হবে; দুই, এটার অর্থ ব্যাসবাক্যের অনুগামী হবে না। ব্যাসবাক্যের অনুগামী হবে না। এখন এখানে সেম কাহিনী আছে নাকি আসো একটু চেক করে নেই। এই রাজপুত কথাটার ব্যাসবাক্য কি? রাজপুত কথার ব্যাসবাক্য হচ্ছে রাজার পুত্র। রাজপুত কথার ব্যাসবাক্য রাজার পুত্র, এই হলো রাজপুত। এখন খেয়াল করো, রাজার পুত্র মানে রাজার ছেলে, আর রাজপুত শব্দের অর্থ ভারতের জাতি। তো ভারতের জাতিকে যদি রাজপুত বলে, একটা জাতি আছে ভারতে, এটা রাজপুত জাতি, তাহলে হিসাব করে দেখো এটা ব্যাসবাক্য বলছে, সেটা সমস্ত পদ বলছে না। তো সমাজসাধিত কোনো সমস্ত পদের অর্থ যদি তার ব্যাসবাক্যের সাথে না মিলে, ভিন্ন কোনো অর্থ যদি দেয়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে যোগরর শব্দ। আইন শব্দটি কোন ভাষা থেকে আগত? তোমার আইন দেখে আরবি মনে হইতে পারে, কিন্তু আইন শব্দটা ফার্সি থেকে আসছে। আবার যদি অপশনে ফার্সি না থাকে, সেক্ষেত্রে আরবি নিতে পারো। কারণ আইন এবং কানুন সমার্থক শব্দ হিসেবে, আমরা সমার্থক দ্বন্দ্ব পড়ছি না বাংলা, যেমন আমরা সমার্থক দ্বন্দ্ব পড়ছি হাট বাজার, ঠিক না? ওরকমই আইন কানুন, এই আইন শব্দটা আর কানুন শব্দটা, এই দুটো সমার্থক অর্থে ব্যবহার করা হয়। কানুন বেসিক্যালি আরবি, আর আইন হলো ফার্সি। তবে যদি অপশনে তোমার আইনকে চুজ করতে বলে আর যদি ফার্সি না থাকে, সেক্ষেত্রে আরবি নিতে পারবা। ওকে, তবে আইন মূলত ফার্সি শব্দ। জবানবন্দি এই শব্দটি কোন ভাষা থেকে এসছে? এটা আসছে হচ্ছে তোমার ফার্সি ভাষা থেকে। জবানবন্দি মনে রাখবা, এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং যেখানেই ফার্সি থাকে সেখানেই ফরাসি থাকে। নিচের কোন শব্দটি পর্তুগিজ ভাষা থেকে বাংলা ভাষায় প্রবেশ করেছে? কাগজ, রেস্তোরাঁ, আতা, আপেল। পর্তুগিজ ভাষা থেকে বাংলা ভাষায় আসছে হচ্ছে, সরি, রেস্তোরাঁ শব্দটা তো হচ্ছে ফরাসি, আর পর্তুগিজ থেকে আসছে হচ্ছে আতা। এরপরে হলো তোমার তুফান শব্দটি কোন ভাষা থেকে আগত? তুফান হিন্দি, ফার্সি, চীনা, সংস্কৃত, আরবি। এটা আরবি থেকে আসছে তুফান। আবার সিনেমা মনে করো না, ঠিক আছে? এটা একটা তোমার হচ্ছে বাতাস,
ঝোড়ো বাতাস, ঝোড়ো বাতাস, হ্যাঁ। এরপরে বাংলা ভাষায় শান্তি শব্দটি এসেছে ড্যাশ হতে। আচ্ছা, ড্যাশটা একটু দেখো তো, প্রশ্নটা আসছে 16-17 সেশনে। এই শান্তি শব্দটা ইংলিশে একটা শব্দ আছে সেন্ট্রি, বানানটা খুব সম্ভবত এস দিয়ে, SANTRY, খুব সম্ভবত সি দিয়ে হইতে পারে, আমি শিওর না, তাই লিখছি না। তোমরা হচ্ছে ওই যে দরজায় দেখবা যারা পাহারা দেয়, মানে একটা সিকিউরিটি গার্ড টাইপের, এমন মানুষকে সেন্ট্রি বলে। এই সেন্ট্রি কথাটা থেকে আসছে হচ্ছে তোমার শান্ত্রী। তো বাংলা ভাষায় শান্ত্রী শব্দটা এসেছে কোথা থেকে? এসেছে ইংরেজি থেকে, সেন্ট্রি থেকে আসছে। এরপর দেখো হেড পণ্ডিত, এটা কোন শ্রেণীর শব্দ? হেড পণ্ডিত দেশি শব্দ, মিশ্র শব্দ, বিদেশি শব্দ, তৎসম শব্দ? এটা মিশ্র শব্দ। কারণ হেড পণ্ডিত কথাটাকে ভাঙলে তুমি এখানে কি পাও? তুমি একটা হেড পাও আর একটা পণ্ডিত পাও। তো এই হেডটা তো ইংরেজি, এই যে এটা HEAD, হেড। আর এই পণ্ডিত তো পণ্ডিত, এটা তো সংস্কৃত। তাহলে হেড পণ্ডিত কোন শ্রেণীর শব্দ? এটা হলো পণ্ডিত সংস্কৃত শব্দ, আর হেড হলো ইংরেজি শব্দ। ইকুয়াল টু কি দাঁড়াইছে এখন বলো তো? ক্যারাবেরা, ইংরেজি আর সংস্কৃত মিলে হলো গিয়ে হেড পণ্ডিত। এর মানে এটা একটা মিশ্র শব্দ। যদি এমন হয় দুটো আলাদা ভাষার শব্দ মিলে একটা নতুন শব্দ তৈরি করে, তখন তাকে মিশ্র শব্দ বলে। নিচের কোনটি তুর্কি শব্দ? সাবান, বোতল, কাঁচি, চশমা, কাঁচি। তুর্কি শব্দ নিয়ে একটা ছোট্ট করে তোমাকে গল্প বলি, ঠিক আছে? ভালো লাগবে। দেখো, তুর্কি শব্দ, তুর্কি শব্দ, হ্যাঁ। এটা রস্যকার দীর্ঘকার, আবার তোমরা ভেজাল লাগাই দিয়ে বসে থাকবা। তুর্কিতে অবশ্যই রস্যকার। বাড়ির চাকর, বাড়ির চাকর, চাকু, কাঁচি, এই যে কাঁচি, চাকু, কাঁচি ও তোপ দিয়ে দারোগা দাদাকে হত্যা করে, দারোগা দাদাকে হত্যা করে তারপরে চাকরানীকে নিয়ে, চাকরানীকে নিয়ে, যদিও চাকরানী যেহেতু বিদেশি শব্দ, মূর্ধন্য ব্যবহার হবে না, দন্তন্য দিয়ে করি। চাকরানীকে নিয়ে বাহাদুর বেশে, বাহাদুর বেশে বাবার বাড়ি পালালো। দেখো তো ইন্টারেস্টিং না? খুব ইন্টারেস্টিং। আমি এই গল্পটা প্রথমবার যখন শিখছিলাম, একবার শুনে শিখছিলাম। বাড়ির চাকর চাকু, কাঁচি ও তোপ দিয়ে দারোগা দাদাকে হত্যা করে চাকরানীকে নিয়ে বাহাদুর বেশে বাবার বাড়ি পালালো। এখন চাকরের প্রেম যদি থাকে তো কার সাথে থাকবে? চাকরানীর সাথে থাকবে। তো চাকর পালাইছে কাকে নিয়ে? চাকরানীকে নিয়ে। আচ্ছা, কাহিনীটা কি? সে এর আগে চাকু দিয়া, তারপরে কাঁচি দিয়া, তারপরে তোপ দিয়া মারা ফেলাইছে দারোগাকে, মেরে দিয়ে চাকরানীকে নিয়ে বাহাদুরের মতো বাবার বাড়ি পালাইছে। ইয়েস, বাবা শব্দটা তুর্কি। তোমার শুনতে খারাপ লাগতেছে, কিন্তু কিছু করার নাই। আমাদের এই এলাকায় সংস্কৃত ভাষা থেকে যদি তোমাকে নিতে হয়, তাহলে নিতে হবে পিতা, অথবা তোমাকে নিতে হবে জনক, ওই রকমের কোনো কিছু নিতে হবে, বুঝতে পারছো? কিন্তু এই যে তুর্কি শব্দটা যেটা বাবা, এটা আমাদের ভাষায় ব্যবহার করা হয়। আমরা পিতা বা জনক, এই এলাকায় এই টাইপের শব্দই আছে। আর ইন্ডিয়ান তামিল শব্দ থেকে আসছে আব্বা বা আব্বু শব্দটা, ঠিক আছে? ওটার সাথে আবার তোমার হচ্ছে আহ আরবির হুবহু যে মিল আছে এমন না। আরবিতে যেমন আবুল কাশেম, আবুল কাশেম শব্দের অর্থ কাশেমের বাবা। আরবিতে আবুল শব্দের অর্থ বা আবু শব্দের অর্থ বাবা। আর উম্মুন বা উম্মি শব্দের অর্থ হচ্ছে মা। তো আমরা যে আম্মু বলি, বা ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ এলাকায় আম্মি বলে, এটা উম্মুন বা উম্মি থেকে আসছে, ওই দিক থেকে মিল আছে। আর ভারতের দক্ষিণ অঞ্চলে এটা আবার আম্মি বা হচ্ছে আম্মু এরকম বলে না, ওরা বলে আবার আম্মা। আমরা যেমনটা বাংলাদেশের একটা অংশের মানুষ, আমরা আম্মা বলি, আব্বা বলি, ওই রকমের আর কি। দক্ষিণ ভারতের লোকরা আবার এটা ইউজ করে, বুঝতে পারছো? তো একটু খেয়াল করে দেখো। তো বাড়ির চাকর চাকু, কাঁচি ও তোপ দিয়ে দারোগা দাদাকে হত্যা করে চাকরানীকে নিয়ে বাহাদুর বেশে বাবার বাড়ি পালালো। ইনফ্যাক্ট এই বাবা শব্দটা 38 BCS এ পরীক্ষায় আসছিল, 38 এর প্রিলিতে আসছিল, বুঝছো? 38 BCS এর প্রিলিতেও আসছে। বাবা কোন ভাষার শব্দ? তুর্কি ভাষার শব্দ। এখানে তোমরা হয়তো বা তোপটা বুঝতে পারো নাই।
চাকর তো চাকু কাচি আর তোপ দিয়ে মারছে, কাচি তো চিনোই, কাচি। ঠিক আছে? তো তোপ হচ্ছে ট্যাঙ্ক দেখছো না? আর্মির ট্যাঙ্ক। ট্যাঙ্কের সামনে দেখবে একটা বড় এরকম নল আছে পাইপের মতো। খেয়াল করো ট্যাঙ্ক দেখলে। এটা দিয়ে গোলা মারে এবং ২৬শে মার্চ তারপরে ১৬ ডিসেম্বর এরকম গোলা নিক্ষেপ করে তারপর তারা প্যারেড শুরু করে। এটাকে আমরা বলি হচ্ছে তোপধ্বনি। ২৬ বার বা কিছু একটা টাইম সার্টেন একটা তোমার সংখ্যায় ওরা তোপধ্বনি দিয়ে তারপরে প্যারেড শুরু করে দেখবা। ওইটা হচ্ছে তোপ। তো সে চাকরকে মারার জন্য চাকুও নিছে, কাঁচিও নিছে, তোপও নিছে। বেটা প্রেমে বাধা দিলি কে? দারোগা বেটা তুই প্রেমে কেন বাধা দিলি? প্রেমে কেউ বাধা দেয় রে বোকা? এরপরে আসো পরের অংশ। উর্দি ও কুচকাওয়াজ শব্দ বাংলা ভাষায় এসেছে। উর্দি ও কুচকাওয়াজ। উর্দি আসছে তুর্কি ভাষা থেকে আর কুচকাওয়াজ আসছে ফার্সি ভাষা থেকে। বুঝতে পারছো? এই উর্দি মানে হচ্ছে ওই যে ইউনিফর্ম, কোন নির্দিষ্ট কাজের যে পোশাক আছে না এটাকে বলে উর্দি। আর কুচকাওয়াজ তো বুঝো প্যারেড, এটা তুর্কি আর ফার্সি এই দুই ভাষার সম্মিলন। বুঝতে পারছো? তারপরে আসো কোনটি যোগরূঢ় শব্দ? সন্দেশ, লাবণ্য, জলীয়, শাখামৃগ। শাখামৃগ যোগরূঢ়। শাখামৃগ মানে হচ্ছে শাখায় থাকে যে মৃগ। মৃগ শব্দের অর্থ পশু। এখানেই হচ্ছে ব্যাসটা। শাখা মানে গাছের শাখা। খুব খেয়াল করে কথাটা। আর মৃগ মানে এই মৃগ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পশু। আর এখন মৃগ মানে বোঝায় হরিণকে। আবার শাখামৃগ মানে বোঝায় হচ্ছে বানরকে। এই হচ্ছে ভেজাল। নানান ভেজাল এই জায়গায়। শাখায় থাকে যে পশু, কারণ একটা সময় মৃগ বলতে সব পশুকে বুঝাইতো। যেমন রাজা শিকারে গেছেন, মৃগ হয়ে গেছেন, পশু শিকারে গেছেন। বুঝছো কথাটা? পরবর্তীতে শব্দের অর্থ চেঞ্জ হইতে হইতে মৃগ শব্দটা সব পশুকে না বুঝে হরিণে সীমাবদ্ধ হয়েছে। এই হলো কথা। তো শাখা মৃগ মানে শাখায় থাকে যে মৃগ, মানে বানর গাছের শাখায় থাকে। সেখান থেকে যেহেতু মৃগের অর্থ আর ওই জায়গায় নাই, মৃগের অর্থ চেঞ্জ হয়ে গেছে, ভিন্ন জায়গায় চলে আসছে। এরপরে আসো দ্রাখমে দ্রব্য দাম। এটা কোন ভাষা থেকে বিবর্তন? এটা হচ্ছে প্রাচীন গ্রিক থেকে বাংলা। এই দ্রব্য কথাটা ম জফলা দিয়েও পাবা তুমি, ম ম একসাথে দিয়েও পাবা। তোমাদেরকে দেখাইছি। এটা আরেকটু আছে, এখানে মাঝখানে আরেকটু কথা আছে। এটা হচ্ছে তোমার দ্রাখমে, তারপরে হচ্ছে দ্রব্য, তারপরে হচ্ছে দম্য, তারপরে হচ্ছে দাম। চাবি কোন ভাষা থেকে আগত শব্দ? চাবি আসছে হচ্ছে তোমার আরবি, ফার্সি, তামিল, দেশি, পর্তুগিজ। চাবি হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। এরপরে হরতাল শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় আসছে? হরতাল আসছে হচ্ছে গুজরাটি ভাষা থেকে। হরতাল গুজরাটি ভাষা থেকে। তাহলে আমরা খুব বেশি বেশি করি, কিন্তু এটা আমাদের শব্দই না, ঠিক না? বাংলাদেশে দেখবা ব্যাপক হরতাল হরতাল হয়। এটা ৪৫ BCS এর শব্দ, কিন্তু ঘটনা ঘটে যদিও বাংলাদেশের, শব্দ আসছে গুজরাট থেকে। গুজরাটি ভাষার শব্দ। পকেট মার। পকেট মার কোন ধরনের শব্দ? পকেট মার হচ্ছে মিশ্র। কেন মিশ্র শব্দ? কারণ পকেট মার কথাটার এই যে পকেট দেখতেছো না, পকেট আর হচ্ছে গিয়া মার, এই পকেটটা হচ্ছে ইংরেজি, জামার পকেট, বুঝতেই পারো। আর মারামারি যা আছে এগুলো সব বাংলা শব্দ। আহারি, এই দুঃখ আমরা কোথায় রাখবো? বুঝছো? এই মারামারি এটা বাংলা। ইংরেজি আর বাংলা মিলে হয়েছে গিয়ে পকেট মার। এটা একটা মিশ্র শব্দ। যদি একাধিক ভাষার শব্দ একটা ভাষার মধ্যে, সরি, একটা শব্দের মধ্যে এক্সিস্ট করে, মিলেমিশে যদি একটা হয়, তখন সেটাকে কি বলা হয়? তখন সেটাকে বলা হয় মিশ্র শব্দ। ওকে। এরপরে আসো কোনটিকে খাঁটি বাংলা শব্দ বলা হয়? খাঁটি বাংলা শব্দ হচ্ছে তদ্ভব শব্দ, যেটা এটা। এবং আমি আবার মনে করাই দিই, দেশি শব্দ খাঁটি বাংলা শব্দ নয়, এটা হচ্ছে বাঙালির অনার্য পূর্বপুরুষের মুখের ভাষা। বাঙালি জাতির বা বাঙালির অনার্য পূর্বপুরুষের মুখের ভাষা, দেশি শব্দ। আর তদ্ভব যেটা, এটাই হচ্ছে খাঁটি বাংলা শব্দ। ওকে। এরপরে আসো কোনটি চীনা শব্দ? স্কুল, চা, আদালত, রৈতন। চীনা, এই যে চ, এখান থেকে তোমার হচ্ছে চা, এখান থেকে তোমার হচ্ছে চিনি। আর এই চ ফর
চীন। এবার রিলেট করে নিবা। এরপরে আসো, কোন শব্দগুলি তৎসম? সুজি, মাছ, হাত, চাঁদ, বাসি, দুধ, চামার, কামার, কান, চন্দ্র, সূর্য, বৃক্ষ। চন্দ্র, সূর্য, বৃক্ষ, কারণ এগুলো তৎসম বা সংস্কৃত ভাষায় যে রূপে আছে এখানে হুবহু সেই রূপেই আছে। কারণ দেখো এখানে মাছ, হাত তদ্ভব, এখানে চাঁদ তদ্ভব, দুধ তদ্ভব, এরপরে চামার তদ্ভব, তারপরে কান তদ্ভব। তাহলে তৎসম চাইছে, পুরাটা তৎসম হওয়া লাগবে। এই চন্দ্র, সূর্য, বৃক্ষ সবগুলি তৎসম অবস্থায় আছে হুবহু। এগুলো সংস্কৃত ভাষায় যেমন ব্যবহার হয় আমার ভাষায় এমনই ব্যবহার হয়। তাহলে আমরা উত্তর যখন নিব, আমরা উত্তর শেষটা নিব। কথা কি বুঝতে পারছো কেন শেষটা নিচ্ছি? ক্লিয়ার হয়েছে কিনা? চন্দ্র, সূর্য, বৃক্ষ এটা হলো। আর ওই শব্দগুলো নিতে পারছি না এই কারণেই। ক্লিয়ার? চন্দ্র, সূর্য, বৃক্ষ এগুলো তৎসম। খ্রিস্টাব্দ শব্দটি কোন কোন ভাষার শব্দযোগে গঠিত? এটা নিয়ে আগের লেকচারে আলোচনা করছি, আবার আসছে। এটা খ্রিস্ট, এই শব্দটা আসছে ইংরেজি থেকে, আর অব্দ এই শব্দটা আসছে সংস্কৃত থেকে। তাহলে এটা হচ্ছে ইংরেজি প্লাস অব্দ, এটা যেটা এটা হচ্ছে সংস্কৃত। তাহলে এখানে ইংরেজি আর তৎসম যেটা, এটা এই যে ইংরেজি তৎসম, কারণ যেটা সংস্কৃত এটাকে তৎসম বলা হয়। তৎসম মানে হচ্ছে তার সমান, তৎ মানে তার, সম মানে সমান। তৎসম কথার অর্থ দাঁড়াইলো তার সমান। তার সমান মানে হচ্ছে সংস্কৃতের সমান। ধরো আমার কাছে আছে 100 টাকা, তোমার কাছেও আছে 100 টাকা, তাহলে তোমার এবং আমার আর্থিক সামর্থ্য সমান। তৎসম কথার দ্বারা তার সমান যে বোঝানো হয় এটা মূলত হচ্ছে সংস্কৃতের সমান। তাহলে যাহা সংস্কৃত তাহাই তৎসম। তাহলে খ্রিস্টাব্দ শব্দটা কোন কোন ভাষার শব্দযোগে আসছে? ইংরেজি আর তৎসম ভাষার শব্দযোগে আসছে। বুঝছো কথাটা? ইংরেজি তৎসম। সিরিয়াল বোঝা লাগবে। ও এখানে ইংরেজি দিয়ে এখানে বাংলা দিয়ে রাখছে, অথবা যদি এমন হইতো আগে দিত তৎসম আর পরে দিত ইংরেজি, এটা নেওয়া যাইতো না। কারণ সিরিয়ালটা মানতে হবে, কোনটা আগে কোনটা পরে, এটা খুব জরুরি। কোনটি ফরাসি ভাষা থেকে আগত শব্দ? ফরাসি মানে ফ্রেঞ্চ। কাঁচি, হালাল, রেস্তোরাঁ, জাদ্রে রেস্তোরাঁ। কারণ ইংরেজিতে রেস্টুরেন্ট যেটা, তোমরা ইংরেজি বানানোর কাজে লাগবে, বানানটা দেখে রাখো। রেস, তারপরে টাউ, তারপরে হচ্ছে র্যান্ট, এরকম করে মাথায় রাখো আর কি। হ্যাঁ, রেস্টাউরেন্ট, তাহলে আর ভুল হবে না আর কি। আমরা পড়ার সময় রেস্টুরেন্ট পড়ি, বা এটার মূল হচ্ছে নাকি রেস্টুরেন্ট এটা। তো আমি যখন বানান আমার একাডেমিক বা আমার হচ্ছে তোমার জব প্রিপারেশন আমি যখন কাজে লাগাইছি, আমি কাজে লাগাইছি এরকম রেস টাউ র্যান্ট, তাহলে বানানটা আর ভুল হয় না। এটা ইংরেজি বানান, এটা কিন্তু পরীক্ষায় আসে বানানটা। এটাকে ফরাসিরা বলে হচ্ছে রেস্তোরাঁ। RESTAURANT। নিচের কোনটি যৌগিক শব্দ? প্রবীণ, মিতালি, জ্যাঠামি, সরোজ। যৌগিক মানে হচ্ছে অর্থগত দিক সেম থাকবে। তাইলে প্রবীণ, মিতালি, জ্যাঠামি, সরোজ। মিতালি, মিতালি শব্দটার অর্থ হচ্ছে, ব্যবহারিক অর্থ হচ্ছে গভীর মিল আছে এমন, এবং উৎপত্তিগত অর্থটাও মিতাযুগ আলী, মিতালি, গভীর মিল আছে এমন। প্রবীণটা রুড়ি শব্দ, জ্যাঠামিটাও আমরা জানছি আগের লেকচারে রুড়ি, কারণ অর্থগত দিকটা লক্ষার তো বাচ্চার তো মিলে না। জ্যাঠামি মানে জেঠার ভাব, আর প্রায়োগিক অর্থ হচ্ছে বয়সে কম, করতেছে পাকনামি। আর সরোজ মানে হচ্ছে, এটা একটা চমৎকার শব্দ আসছে, এটা হচ্ছে প্রথমত এটা যোগরূঢ় শব্দ। তাহলে যোগরূঢ় হওয়ার জন্য কি লাগে? সমাজসাধিত হইতে হয়, এবং ব্যাস বাক্যের সাথে সমস্ত পদের অর্থের মিল থাকবে না। তাহলে সরোজের ব্যাখ্যাটা কি? সরোজ মানে হচ্ছে সরোবরে জন্মে যা, সমান সমান হলো গিয়ে সরোজ। এখন সরোবরে যেটা জন্মে সেটাকে সরোজ বলে। আসো সরোবরে কারা কারা জন্মে সেটা নিয়ে একটু কথা না বললেই তো নয়। সরোবরে জন্মে যা, এই সরোবরে, সরোবর শব্দের অর্থ হচ্ছে ডোবা, পুকুর। তো ডোবা বা পুকুরে কারা কারা জন্মে? জন্মে হচ্ছে পদ্ম, জন্মে হচ্ছে শাপলা, জন্মে হচ্ছে শালুক, বা আরো আরো মাছ থেকে শুরু করে কত কিছু। কিন্তু সরোজ বলতে শুধুমাত্র পদ্মকে মিন করে। এটা পদ্ম শব্দের একটা সমার্থক শব্দ। তাইলে ব্যাস বাক্য সবাইকে বোঝাচ্ছে, সমস্ত পদ একটাকে বোঝাচ্ছে। ব্যাস বাক্য বলতেছে অল, যারা এখানে জন্মায় তারাই। আর সমস্ত পদ বলতেছে না 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 ওয়ান। তাহলে ব্যাস বাক্য সবার কথা বলে, সমস্ত পদ একজনের কথা বলে। যেহেতু ব্যাস বাক্যের অর্থের অনুগামী না, ওই সমস্ত পদটাই হচ্ছে যোগরূঢ় শব্দ। ইংরেজি প্রাইমারি শব্দটি প্রাইমাস,
শব্দ থেকে এসেছে। প্রাইমাস কোন ভাষার শব্দ? প্রাইমাস হচ্ছে লাতিন বা ল্যাটিন শব্দ। কামরা কোন ভাষা থেকে আগত শব্দ? কামরা পর্তুগিজ, ফার্সি, আরবি, সংস্কৃত। কামরা, এই কামরা কথাটা হচ্ছে রুম বা ঘর। তো আমরা তো ইংরেজিতে যখন বলি তখন রুম বলি, আর আমরা এজ ইউজুয়াল যখন ব্যবহার করি খাস কামরা, একটা কথা আছে দেখবা, খাস কামরা। আদালতে জজ সাহেব যেখানে তোমার গিয়ে বসেন ওটাকে খাস কামরা বলা হয়। খাস আবার একটা আরবি উপসর্গ। খাস শব্দের অর্থ বিশেষ, দারুণ, স্পেশাল। তো খাস কামরা মানে স্পেশাল কামরা, মানে জজ সাহেব বিচার আচার চালানোর ফাঁকে বা আগে বা পরে যেখানে বিশ্রাম করবেন সেটা হচ্ছে খাস কামরা। তো এই খাসটা উপসর্গ যদি হিসাব করো আরবি, আর কামরা শব্দটা হচ্ছে পর্তুগিজ। তারপরে আসো বেচারা, এই শব্দটা কোন ভাষা থেকে আসছে? বেচারা আসছে হচ্ছে তোমার ফার্সি, আরবি, ফরাসি, হিন্দি থেকে। এটা হচ্ছে ফার্সি থেকে, এবং যেখানে ফার্সি থাকে সেখানে ফরাসি থাকে, দেখবা পাশাপাশি দিয়ে রাখে। কোনটি দেশি বাংলা শব্দ? গিন্নি, দোকান, চর্মকার, বাতাসা। এই যে দেশি শব্দের কথা বলছে, শব্দ তো সবই বাংলা শব্দ। এখন এটার একটা ব্যাখ্যার দরকার আছে, নইলে বুঝবা না। আমরা যে লাইট, ফ্যান এগুলো ইউজ করি না, ধরো তুমি বললা যে ফ্যান ঘুরছে, ফ্যান ঘুরছে, বা পাখা ঘুরছে তো বলো না, ফ্যান ঘুরছে। বা কলমটি আমার, ভালো মতো বুঝবা, খুব দামি একটা কথা এখন তোমাকে বলবো আমি। এখানে কলম শব্দটা বিদেশি, এটা আরবি। এখানে ফ্যান শব্দটা বিদেশি, এটা ইংরেজি। তাই তো? আচ্ছা, এখন এগুলো সবগুলোর পরিচয় বাংলা শব্দ। এখন সবগুলোর পরিচয় হচ্ছে বাংলা শব্দ। কেন? আমি এটা বলতে পারি এই শব্দটার উৎস হচ্ছে সংস্কৃত। আমি যখন নিছি সংস্কৃত থেকে নিছি, আমি যখন নিছি বিদেশি থেকে নিছি, আমি যখন নিছি অমুক জায়গা থেকে নিছি। উৎস হিসাবে এটার ৪ টা সোর্স থাকতে পারে, বাট ৪ টা মিলে বাংলা শব্দ ভান্ডার গঠিত হয়েছে। এখন যখন আমার ভাষায় চলে আসছে, এখন এটা বাংলা হবে। ফ্যান তুমি বাংলাদেশে বললে বাংলা হবে, আর ইংল্যান্ডে বললে ইংরেজি হবে। সোজা কথা। তো বাংলা তুমি এটাকে আইডেন্টিফাই করবে এইভাবে, এটা ইংরেজি উৎসের বাংলা শব্দ, কলমটা আরবি উৎসের বাংলা শব্দ। বুঝছো কথাটা? যেমন ধরো সেলফি, এই সেলফি কথাটা সেলফ আর ফটো এটা নিয়ে তৈরি হয়েছে না, নিজের ছবি নিজে যখন তুলে এটাকে সেলফি বলে। তো সেলফি শব্দটা ইংরেজি ভাষা থেকে তৈরি হয়েছে। বাংলাদেশে বললে এটা বাংলা, মুম্বাইতে বললে এটা হিন্দি, তারপরে পাকিস্তানে বললে এটা উর্দু, তারপরে তুমি সৌদিতে বললে এটা আরবি, আর তুমি যদি এটাকে ইংল্যান্ড বা আমেরিকায় বলো তখন সেটা ইংলিশ। যেহেতু সবাই এটাকে ব্যবহার করে, এটা সব ভাষার শব্দ হয়ে গেছে। যখন যে দেশে থাকবে সে দেশের পরিচয় থাকবে। আমি যখন বলবো আমি বলবো এটা ইংরেজি উৎসের বাংলা শব্দ। কথা ক্লিয়ার? ঠিক মুম্বাইয়ের একজন লোক বলবে ইংরেজি উৎসের হিন্দি শব্দ, কারণ তার শব্দ ভান্ডারেও ওটা ব্যবহার করা হয়। আমি তোমাদের আগের লেকচারে বলছি বাংলা ভাষার শব্দ ভান্ডার উৎসের ভিত্তিতে ৪ প্রকার। তাহলে আগেই তো বলে দিছি বাংলা ভাষার শব্দ ভান্ডার। এর মানে এখন শব্দগুলো আমার, এখন এগুলো বাংলা ভাষার। আমি যখন নিছিলাম ৪ টা সোর্স থেকে নিছিলাম, আমি যখন নিছিলাম ৫ টা সোর্স থেকে নিছিলাম, দ্যাটস ইট, আর কিছু না। কথা বোঝা গেছে? কথা ক্লিয়ার হয়েছে? ওকে। সো এখানে দেখো কোনটি দেশি বাংলা শব্দ, মানে দেশি শব্দ আলটিমেটলি। সো বাতাসা, বাতাসা এটা, এটা প্রথমত দেশি শব্দ, আর অবশ্যই সেটা বাংলা শব্দ। অনেকে বাতাসা পছন্দ করো, ঠিক। সবুজ কোন ভাষা থেকে আগত শব্দ? দেশি, সংস্কৃত, পর্তুগিজ, তারপর হচ্ছে তোমার ফার্সি। সবুজ মানে গ্রিন, এটা হচ্ছে ফার্সি থেকে আসছে এই শব্দটা। তৎসম শব্দের বানান, তৎসম শব্দের মানে হলো বাংলা ও সংস্কৃত ভাষায় ব্যবহৃত এজমালি শব্দ। না, এজমালি হবে কে? সংস্কৃত থেকে আগত শব্দ, ইয়েস, সংস্কৃত থেকে আগত শব্দ, যেগুলো সংস্কৃত থেকে আমরা হুবহু নিয়ে আসছি, আমাদের ভাষায় এখন ব্যবহার করা হয়। ওই ভাষায় যেমন ছিল আমার ভাষায় তেমন, ব্যবহারের দিক থেকে কোনো আকৃতিগত ভিন্নতা নাই, এমনকি অর্থগতও ভিন্নতা নাই। এগুলোর নাম হচ্ছে তৎসম। ধর্ম কোন ভাষা থেকে আগত শব্দ? ধর্ম হচ্ছে সংস্কৃত, ফার্সি, আরবি, উর্দু। সংস্কৃত ধর্ম থেকে আসছে এটা, এই ধর্ম শব্দটা। যাকে ধারণ করা যায় তাকে ধর্ম বলে। গোলাপ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? ইংরেজি, ফার্সি, ফরাসি, আরবি। গোলাপ, লাল গোলাপ, গোলাপ আসছে ফার্সি ভাষা থেকে। এরপরে কৈফিয়ত কোন ভাষার শব্দ? কৈফিয়ত আরবি ভাষার শব্দ। তোমাদেরকে একটা কবিতা ভাইয়া হচ্ছে পড়তে বলবো, যদি সম্ভব হয় পড়ে নিতে পারো। ছোট কবিতা, খুব বেশি টাইম লাগবে না। কবিতার নাম হচ্ছে আমার কৈফিয়ত, নজরুলের কবিতা। আবার মনে করো না যে এটার সাইজ বিদ্রোহীর মতো। আমার কৈফিয়ত বিদ্রোহীর মতো না, ছোট্ট কবিতা, হ্যাঁ, অত বড় না।
আমার কৈফিয়ত পইরো, এটা ভালো কবিতা। এখান থেকে পড়লে তোমার অনেক নতুন আইডিয়া জেনারেট হবে, নজরুল সম্পর্কে আরো বেশি জানতে পারবা। আসমান জমিন কোন ভাষার শব্দ? আসমান জমিন ফার্সি শব্দ। নীল সিয়া আসমান, লালে লাল দুনিয়া, আম্মা লাল তেরি খুনকিয়া খুনিয়া। এখানে এই লাল শব্দের অর্থ হচ্ছে পুত্র, এটা পরীক্ষায় আসছে। লাল শব্দের অর্থ পুত্র। নীল সিয়া আসমান, লালে লাল দুনিয়া। নীল কালারের আসমান, সিয়া মানে হচ্ছে অনেকটা আমরা বলি লালচে, নীলচে, ওই চেটা আর কি। লাল সিয়া বা নীল সিয়া কিছুটা লাল এরকম বোঝায়। তো নীল সিয়া আসমান, লালে লাল দুনিয়া। আসমানটা নীল আর দুনিয়াটা লালে লাল। পরের লাইনে বলা আছে, উর্দু কত চমৎকার করে লিখছেন নজরুল, আম্মা লাল তেরি খুনকিয়া খুনিয়া। বুঝছো? অর্থাৎ আম্মা তোমার লাল মানে তোমার ছেলে খুন হয়েছে। কথা বুঝতে পারছো? মানে হচ্ছে এটা 10 মুহররমের ঘটনা নিয়ে। ইনফ্যাক্ট আমি যখন তোমাদের সাথে এখন কথা বলছি, এটা আরবি মাসের মুহররম, তাই না? এই মুহররমের 10 তারিখে কি হয়েছিল তোমরা জানো? ইসলামের ইতিহাসে একটা খুব হৃদয় বিদারক একটা রক্তাক্ত ঘটনা আছে, এটা একটু জেনে দেখো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইজিদের বাহিনী কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করে। ওই ঘটনা নিয়ে নজরুলের একটা কবিতা আছে, কবিতাটার নাম হচ্ছে মুহররম, এবং এটা অগ্নিবীণা বইতে আছে। ওই কবিতার প্রথম 2 লাইনে তোমাকে বলছিলাম, ওখানে লাল কথাটাকে পুত্রতে ব্যবহার করছে। তো উর্দুতে তো পুত্রকে লাল বলে, বুঝছো? ওখান থেকে এটাকে ইউজ করছে এই লাইনটাকে। এটা পরীক্ষায় আসছে যে লাল শব্দ পুত্র অর্থে কোন জায়গায় ব্যবহার হয়েছে। আর কোন জায়গায় যে প্রশ্ন করবে তোমাকে ঠিক নেই তো। এরপরে আসো, কোনটি তৎসম শব্দ? ভবন, চাঁদ, কামার, কুলা। তৎসম মানে হচ্ছে ভবন। এরপরে অর্থমূলক শব্দ বিভাজন কোনটি? তৎসম, যৌগিক, সাধিত, তদ্ভব। অর্থমূলক শব্দ তৎসম তো আমরা বলি হচ্ছে উৎসের দিক থেকে, যৌগিক যেটা এটা বলি অর্থের দিক থেকে, সাধিত যেটা এটা গঠনের দিক থেকে, তদ্ভব যেটা এটাও তো উৎসের দিক থেকে বলি। তো অর্থমূলক দিক থেকে হচ্ছে তোমার যৌগিক শব্দ যেটা, এটা বিভাজনটা অর্থমূলক। কোন শব্দটি দেশি? মরিচ, আচার, ঝোল, হালুয়া। ঝোল ঝোল, এটা আমাদের দেশের জিনিস। আমার বাঙালিরা ঝোল না হলে খাইতে পারি না, তাই না? একটু মাংসের সাথে একটু ঝোল মিশাইলে তারপরে খাবারটা উপভোগ্য হয়, ঠিক তো? বিদেশে বা ইউরোপ আমেরিকায় বা ধরো ওয়ার্ল্ডের অন্যান্য এলাকায়, ভারতীয় উপমহাদেশ বাদে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ঝোলের ব্যবহার খুব একটা নাই বললেই চলে। তারা এসব বুঝে না, তাদের খাবারগুলো হচ্ছে অন্য রকমের। আর আমরা ওই যে দেখো টক তরকারি, ঝোল, ওরে বাবা, মাছের ঝোল, ট্যাংরার ঝোল, হ্যাঁ, তারপরে মাংসের ঝোল, ইত্যাদি ইত্যাদি। ঝোল এটা আমাদের সাথে খুব বেশি। আর ওরা ঝোল কথাকে গ্রেভি বলে, কিন্তু আমাদের লেভেলে না এটা, হ্যাঁ, একটু হালকা একটু ধরো হইলো, ওটাকে তারা গ্রেভি বলে। বাট আমরা তো এরকম না, আমরা বাবা ঢেউ দিয়া তারপরে টান দিয়ে খাইতে হবে। এই জন্য বুঝবা এটা আমাদের দেশের জিনিস, হ্যাঁ, এটা আমরা বিলং করি। আচ্ছা, কুড়ি এই শব্দটা আসছে উপরে চন্দ্রবিন্দু দিয়ে রাখছে, এর মানে এটা আর বিষ হবে না, এটা ফুলের কুড়ি, এটা আসছে কোরক থেকে। বুঝতে পারছো? আর যদি চন্দ্রবিন্দু না থাকে উপর থেকে উঠাই দেয় তাহলে হবে কুড়ি, তখন হবে 20 টাকা। এক চন্দ্রবিন্দুর কারণে কত ঘটনা ঘটে এবার বুঝছো? রিক্সা কোন ভাষার শব্দ? রিক্সা জাপানি শব্দ, জাপানিজ রিক্সা। এরপরে চন্দ্র কোন ধরনের শব্দ? চন্দ্র হচ্ছে তৎসম শব্দ। আর যদি চাঁদ বলতো, এটা যদি চন্দ্র না বইলা কি বলতো? চাঁদ, তাহলে তদ্ভব হয়ে যেত। পুলিশ কোন ভাষা থেকে এটা আসছে? পুলিশ দেখতে পাচ্ছ এটা ইংরেজি শব্দ, তবে আমরা পুলিশকে পুলিশ বলি। ইউরোপ আমেরিকার অনেক দেশে পুলিশকে পুলিশ বলে না, পুলিজিয়া বলে, পুলিজা বলে, পুলেজা বলে, এরকম। মেক্সিকান বা হচ্ছে জার্মান ভাষায় দেখবা বানানটাও এরকম না। এরপরে যথাক্রমে আরবি, ফার্সি ও ইংরেজি থেকে আগত শব্দ। লাগাইছো তো ভেজাল। আরবি, ফার্সি, ইংরেজি সিরিয়াল মিলতে হবে। রোয়াক, মশক, কেতলি, এটাই তো। সরঞ্জাম তো হবেই না, এটা সংস্কৃত, এটা বাদ। আস্তাবল, গেরো, কৈফিয়ত মিলতেছে না, কৈফিয়ত ওইদিকে আরবি, ওখানে ইংরেজি চাইছি লাস্টে। কসাই, জাত দিল তো শেষ। তাইলে রোয়াক আরবি, মশক ফার্সি, কেতলি ইংরেজি। রোয়াক মানে বারান্দা, মশক মানে হচ্ছে পানি বহন করবার এক ধরনের চামড়ার ব্যাগ আছে, এটা মরুভূমি অঞ্চলে খুব ব্যবহার করা হয়। আমাদের যেরকম মাটির কলসিতে পানি দীর্ঘ সময় ঠান্ডা থাকে, ওইখানেও মরুভূমির প্রচন্ড তাপের মধ্যে দীর্ঘ সময় পানিটা পানির উপযোগী এবং ঠান্ডা রাখার জন্য চামড়ার ব্যাগ ইউজ করা হয়, ওটাকে মশক বলা হয়। আবার একই বানান, মশক মানে হচ্ছে মশা। আমাদের মশা আছে না, মস্কিটো, ওইটাও একই বানানে বাংলাদেশে ব্যবহার করা হয়।
আর ইংরেজি কেতলি বা কেটলি। বুঝতে পারছো? তাহলে আমরা যথাক্রমে এই যে সিরিয়ালটা আছে আরবি, ফার্সি, ইংরেজিটাকে মিলাইতে হবে। রোয়াক, মশক এবং কেতলি। আইলা ও কিরিচ কোন ভাষার শব্দ? মেক্সিকান, মালয়, ফরাসি, ইতালীয়। মালয়। মালয়। কেন তারা তোমাকে একটা ক্লু দিচ্ছি, দেখো মেক্সিকান, ফরাসি, ইতালীয় হবে না। আইলা একটা ঝড় হয়েছিল না বাংলাদেশে, আমার যদি ভুল না হয় এটা 2007 সালের কথা। আইলা একটা ঝড় হয়েছিল, হ্যাঁ, বড় ঝড়, এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল আমাদের দেশের। মনে রাখো আমাদের এলাকায় যে ঝড়টর গুলো হয় না, এগুলোর নামকরণের ভার এই তীরবর্তী দেশগুলোর উপরে থাকে। মানে যে এলাকায় সাগরটা, যেখানে ঝড়ের উৎপত্তি হয়েছে এবং যেদিকে এটা যাবে, আশপাশ ধরে, সরি ভাইয়ের পেন পড়ে গেছে, তো আশপাশ ধরে এটা নামকরণ হয়। ধরো এখন এই যে ঝড়টা হবে বা হচ্ছে এটার সিরিয়াল আছে, ধরো 20টা নাম, যে আগামী এই বছরগুলোতে একের পর এক এই বছরের এই ঝড়ের নামকরণ করছে বাংলাদেশ, পরেরটা করবে মিয়ানমার, তারপরটা করবে মালয়েশিয়া, তারপরটা করবে ইন্ডিয়া, তারপরটা করবে পাকিস্তান, তারপরটা করবে শ্রীলঙ্কা, এরকম করে সিরিয়াল দেওয়া থাকে। এই জন্য যখন যে ঝড়টা আসে ওই দেশের মানুষ, ওই যে ফণি, তারপরে তোমার আমপান, তারপরে এই যে নার্গিস, তারপরে আইলা, এগুলো আগেই থাকে যে কে এটা নামকরণ করবে। বুঝছো? তো এখন আইলা যেহেতু আমাদের এলাকায় হয়েছিল, বাংলাদেশের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, এখন আমাদের সীমান্ত, যেটা সমুদ্র সীমান্ত, তার সাথে মেক্সিকোর সম্পর্ক নাই, আশপাশে থাকা লাগবে। ফরাসি মানে ফ্রান্স, কোনো রিলেশন নাই, ইটালির তো সম্ভবই না। তো এই জন্য দেখবে কাছাকাছি আসতে হবে। মালয় মিলছে আর কিরিচ। বুঝছো কাহিনীটা? ডেফিনেটলি এই আইলা এবং কিরিচ মালয়। মালয় মানে মালয়েশিয়া। এরপরে আসো, কোনটি দেশি শব্দ? মালয় ভাষা হচ্ছে মালয়েশিয়ার ভাষা, হ্যাঁ, এটা ভুলে গেলে চলবে না। ভালো প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিতে আসছিল 12-13 সেশনে। আইলা আর কিরিচ কোনটি দেশি শব্দ? শরবত, তীর, ঢেকি, বন্দুক। ঢেকি। এটার মধ্যে বলছিলামই তো এটা গ্রাম্য ফ্লেভার থাকে। এখন তুমি কও ঢেকি কই থাকে? ঢেকি কি হোটেল সোনারগাঁ, রেডিসন ব্লু বা ইন্টারকন্টিনেন্টাল, অথবা তোমার হচ্ছে এটা কি যেন বলে ওয়েস্টিন, ওই জায়গায় থাকে? ঢেকি শব্দের সাথে কি শহরের কোনো ভাইব তুমি পাও? গ্রামীণ এটা ভাইব আছে, মনে রাখবা। আর দেশি শব্দ মানে হচ্ছে গ্রামীণ ভাইব। এটা নিয়ে আগের ক্লাসে তোমাদের সাথে কথা বলেছি। কোনটি আরবি শব্দ নয়? আদালত, হাকিম, খোদা, হরফ। খোদা এটা ফার্সি শব্দ, আরবির কাছাকাছি লেভেলে ইউজ করা হয়। আরবির ভাইব আছে, এমন হলে এটারে ফার্সি বলে নরমালি। আর আদালত, হাকিম, হরফ এগুলো সবগুলো আরবি শব্দ। রেনেসান্স থেকে রেনেসাস কোন ভাষা থেকে আগত শব্দ? এটা হচ্ছে তোমার ফরাসি। ফরাসি বা ফ্রেঞ্চ। এটার অর্থ হচ্ছে নবজাগরণ, রিভার্ট বা রিজেনারেশন, পুনর্জন্ম। পুনর্জন্ম বা রিজেনারেশন বা রিভার্ট বলতে কি মিন করে? একটা সময়, সেটা যীশু খ্রিস্টেরও জন্মের আগে, প্রাচীন গ্রিসে, তোমার শুনতে খারাপ লাগবে, তাও এর ব্যাখ্যা না দিলে তোমার কাছে এটা ক্লিয়ার হবে না। প্রাচীন গ্রিসে এক ধরনের শিল্প সাহিত্যের চর্চা হইতো। হ্যাঁ, এটাকে তখনকার সময় বলা হয়তো ক্লাসিক শিল্প সাহিত্য। ক্লাসিক কথার একদম ফিক্সড ডেফিনেশন দেওয়া মুশকিল। ক্লাসিকের বাংলা হচ্ছে, সংস্কৃত একটা শব্দ আছে ধ্রুপদী। তো যদি তোমাকে ডিফাইন করতে হয় তাহলে বলতে হবে কালারফুল, হ্যাঁ, বিভিন্ন মানদণ্ডে উন্নীত, বিভিন্ন প্যারামিটারে এটা সাকসেসফুল, এমন হলে তাকে ক্লাসিক বলে। সহজ কথা আর কি, ব্যবহারিক দিক থেকে। তো বিশ্ব এমন একটা জায়গায় এখন দাঁড়ায় আছে, চলচ্চিত্রের ক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় যত বেশি নগ্নতা, নষ্টামি, নুডিটি, এগুলোকে তারা শিল্প বলে চালায় দেয়। হ্যাঁ, ক্লাসিক্যাল ওয়ে বলে চালায় দেয়। কোন নায়িকা ছোট কাপড় পরলে তাকে সাহসী নায়িকা বলে, সাহসী অভিনেত্রী বলে। এগুলো এক ধরনের ধোঁকাবাজি। তো প্রাচীন গ্রিসে এই টাইপের কাজ কারবার ছিল, যথেষ্ট অজাচারী সাহিত্য ছিল এবং নগ্ন সাহিত্য লেখা হইতো। আর তখন সেগুলোকে বলা হইতো ক্লাসিক সাহিত্য। বুঝতে পারছো? ওই যে খারাপ কথাটারে ভালো কথা দিয়ে কি করা হয়, ধোঁকাবাজি করা হয়। তো এই ক্লাসিক সাহিত্য যেটা গ্রিসে চলতো, পরবর্তীতে একটা সময় এটা পুরো ইউরোপ জুড়ে বন্ধ হয়ে যায়। বিশেষ করে ইংল্যান্ডে যখন যাজকরা ক্ষমতায় আসে, বা তোমার হচ্ছে ফ্রান্সে বা আশপাশের এলাকাগুলোতে, তখন এইসব কাজ কারবার এগুলো বন্ধ করে দেয় তারা। ধর্মযাজকরা অনেকদিন ক্ষমতায় ছিল, বন্ধ করে দিলে এটা অনেকদিন বন্ধ থাকে। পরে আবার চতুর্দশ শতকে, এই 1300 সালের পরে, এটা ইটালিতে গিয়ে আবার এই চেতনার নতুন করে আবার শুরু হয়। এবং এটা হয় হচ্ছে ইটালির ফ্লোরেন্সে। ইটালির কোথায় হয়? ইটালির ফ্লোরেন্স শহরে হয়। বুঝতে পারছো?
ইটালির ফ্লোরেন্স শহরে যেহেতু আবার নতুন করে এটা শুরু হয়েছে, এই জন্য এটা বলা হয় যে যেটা গ্রিসে চলছিল, দীর্ঘকাল বন্ধ ছিল, সেটার আবার শুরু হয়েছে। দ্যাট মিনস ওই চেতনাটার রিনাইসেন্স হয়েছে, রিজেনারেশন হয়েছে, রিবার্থ হয়েছে। এখন ঘটনাটা হচ্ছে গ্রিস আর ইটালি কেন্দ্রিক, আর শব্দটা হচ্ছে ফ্রান্সের। মনে থাকবে, ঘটনা কি কেন্দ্রিক? গ্রিস এবং ইটালি কেন্দ্রিক, আর শব্দটা হচ্ছে ফ্রান্সের। এবং পরবর্তীতে এটা ইটালি থেকে পুরো ইউরোপে ছড়ায় পড়ে, এবং 1300 শতকের পর থেকে তারা আস্তে আস্তে আবার আধুনিকতার নামে আবার নগ্নতার চর্চা শুরু করে, এবং এখন তো বুঝতেই পারছো। এই জন্য এই জাতীয় শব্দ থেকে দূরে থাকবা। শিল্প, তারপরে হচ্ছে সাহসী অভিনেত্রী, তার ক্লাসিক, এই শব্দগুলো শোনাইতে ভালো, কিন্তু এগুলোর বাস্তবতা অনেক মানে খারাপ। সোজা কথায় যদি বলি, বাস্তবতা খারাপ। এরপরে আসো রাত্রি কোন ধরনের শব্দ? তৎসম, অর্ধতৎসম, তদ্ভবদেশী। রাত্রি হচ্ছে তৎসম। এখান থেকে রাত্রির কথাটা আছে অর্ধতৎসম হিসেবে, রাত্রির। আর এখন তো আমরা রাত বলি, এটা তদ্ভব। আর রাত্রির বলে এটা অর্ধতৎসম হয়, ব্যবহার করা যায় অর্ধতৎসম হিসেবে। রাত্রিরে যে গেছিলুম, রাত্রির কথার ব্যবহারও আছে, রাত কথার ব্যবহারও আছে। এরপরে আসো, এখন তুমি প্রশ্ন তুলতে পারো, তাহলে ভাইয়া রাত্রি যদি তৎসম হয়, রাত্রির যদি অর্ধতৎসম হয়, আর রাত তাহলে কি তদ্ভব? এমন হবে কিনা, বা এখানে প্রাকৃতর তো ডেফিনেশন দাঁড়ায় নাই। হ্যাঁ, প্রাকৃতের ডেফিনেশন দাঁড়ায় নাই, রাত্রির ব্যবহার আছে স্টিল, রাতের ব্যবহারে চলছে প্যারালাল। এটা চলে গেলেই ঘটনা ঘটে যাবে। এরপর আসো হাঙ্গামা কোন ভাষার শব্দ? হাঙ্গামা, হাঙ্গামাকে আমরা করি, হাঙ্গামা করে অন্যরা, ঠিক না? ঘটনাটা করে অন্যরা, আমরা করি না, আমরা ভালো। এটা ফার্সি ভাষা থেকে আসছে হাঙ্গামা। আরবি ভাষা থেকে আগত শব্দ আলমারি, আলোকন, আলপিন, আলামত। আলামত আমরা বলি না আলামত, সিম্বল, আলামত সংগ্রহ করছে, এই আলামত। রাজপুত্তুর কি ধরনের শব্দ? তৎসম, অর্ধ তৎসম, দেশি, তদ্ভব। অর্ধ তৎসম, কারণ শব্দটা হচ্ছে রাজপুত্র, এই পুত্র কথাটা পুত্তুর, বুঝতে পারছো? অর্ধ তৎসম শব্দের হিসাবে আর কি। এরপরে খানসামা রেস্তোরাঁ টাইমলি হাজির, সর্বনাশ। এই বাক্যটিতে আছে যথাক্রমে খানসামা রেস্তোরাঁ টাইমলি হাজির। হাজির আরবি শব্দ, টাইমলি ইংরেজি, রেস্তোরাঁ ফরাসি বা ফ্রান্স, খানসামা ফার্সি, মিলে গেছে। উপরেরটা আর দেখার দরকার নেই। ফার্সি, খানসামা, রেস্তোরাঁ ফরাসি, টাইমলি ইংলিশ, হাজির আরবি। শাড়ি এই শব্দটার উৎস কি? সংস্কৃত শাটি। আমরা যেমন বাড়ি বলি, সংস্কৃত বাটি, ওখান থেকে আসছে এটা। দেখবা তোমরা যদি পড়ো, বঙ্কিমীয় বাংলা যদি পড়ো, বা শরতের বাংলা তো প্রচুর পরিমাণে আছে, দেখবা একটা গল্পের নাম বলে দিয়ে, শরৎ বাবুর গল্পের নাম হচ্ছে মহেশ। শরতের বিখ্যাত ছোট গল্প, এটা গরুকে নিয়ে, এটা ষাঁড় গরু। এটা পালতো হচ্ছে একজন মুসলমান, তার নাম হচ্ছে গফুর। আর গ্রামটা ছিল হিন্দুদের, জমিদার ছিল ব্রাহ্মণ। তো গফুর মহেশকে ঠিকঠাক মতো খাইতে দিতে পারতো না। এই মহেশ দড়ি ছিঁড়ে ব্রাহ্মণদের বাড়িতে ঢুকে অনেক ফসল নষ্ট করে। এটা নিয়ে গফুরের বিচার আচার হয়, খুব ট্র্যাজেডি গল্পটা। তো সেদিকে যাচ্ছি না। ওখানে দেখবা একটা শুরু দিকে আছে যে গ্রীষ্মের দ্বীপ্রহর, পূজা সারিয়া তর্করত্ন বাটি ফিরিতেছিলেন। তর্করত্ন হচ্ছে ওখানকার ব্রাহ্মণ, সে পূজা সেরে চলে যাচ্ছিল, ওখানে বাড়ি শব্দটাকে লেখা আছে বাটি। বুঝতে পারছো? ঠিক সারি শব্দটা আছে সাটি থেকে। তোমরা বঙ্কিমীয় বাংলায় পাবা, বিদ্যাসাগরীয় বাংলাতেও পাবা, বা শরতের লেখাতেও পাবা। বঙ্কিমীয় বাংলা বা বিদ্যাসাগরীয় বাংলা কথাগুলো বলতেছে এই কারণে, সাধু ভাষার সাকসেস সাহিত্যিক গদ্য রূপ আমরা বিদ্যাসাগর এবং বঙ্কিমের লেখাতে প্রথমবার পাই। সাধু ভাষার সফল সাহিত্যিক যে রূপটা আছে বা গদ্য রূপটা যেটা আছে, বুঝছো? এটা নিয়ে তোমাদের সাথে জ্যোতি চিহ্ন ক্লাসে ভাই ডিটেইল কথা বলেছি। এই জন্য বলি মাস্টার ক্লাসগুলো যে প্রপারলি করবে, অনেক দূরে গিয়ে যাবে, অনেক দূর। এরপরে আসো অর্থবিচারে তুরঙ্গম কোন ধরনের শব্দ? অর্থবিচারে তুরঙ্গম যোগরূঢ় শব্দ, এবং তুরঙ্গম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে তুরঙ্গম দ্বারা ঘোড়াকে বোঝায়, ঘোড়া। আমরা যে ঘোড়া দৌড়াই না, সেই ঘোড়ার একটা অর্থ আছে তুরঙ্গম। যথাক্রমে ফার্সি ও তৎসম শব্দ, সে তার শশী, এটাই তো, সে তার ফার্সি, তৎসম শশী, এটাই। শশী চাঁদ শব্দের সমার্থক শব্দ, আকাশের যে চাঁদ আছে এটা সমার্থক শব্দ হচ্ছে শশী। বাবা কোন ভাষার শব্দ? তোমাদের বলছিলাম 38 BCS এ আসছে। বাবা হচ্ছে তুর্কি ভাষার শব্দ। মশকরা ও মশগুল শব্দ দুটো, তুর্কি, হিন্দি, ফার্সি, আরবি। মশকরা এবং মশগুল, মশগুল থেকে বোঝা যাচ্ছে ইবাদতে মশগুল, আরবি আরবি ভাইও আছে, সাথে মশকরা, ইয়ার কি ঠাট্টা।
দুই শব্দের উৎস ভাষা কি? ২ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ তাহলে গণনার যে হিসাব কিতাবগুলো ম্যাক্সিমাম সংস্কৃতের সাথে সম্পর্ক রাখে। তদ্ভব শব্দগুচ্ছ হচ্ছে ক্রোধ মিলছে না, কেতন অর্ধতৎসম, আটা ছাতা মাছ এটা মিলছে। কারণ আনারস লিচু এগুলো আবার বিদেশি। তাহলে আটা ছাতা মাছ এটা হচ্ছে তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। আঁতাত শব্দটি হচ্ছে তোমার ফরাসি। আঁতাত হচ্ছে গোপন সমঝোতা করা। এটা বিশ্বের রাজনীতিতে ওয়ার্ল্ড পলিটিক্স এ বহুল ব্যবহৃত একটা শব্দ। এটা হচ্ছে আঁতাত। গোপনে যদি এক পক্ষ আরেক পক্ষের সাথে কোনো সমঝোতা করে সেটাকে আঁতাত বলা হয়। মাথায় রাখবা, হ্যাঁ? গোপন সমঝোতা মূলত। আইনজীবী শব্দটি কোন ২ এর যোগফল? আইনজীবী। জীবী তো ডেফিনিটলি সংস্কৃত শব্দ। তাহলে তৎসম ২ জায়গায় আছে। আমরা একটা নিলাম। তদ্ভব, আইন তো তদ্ভব না। আইনটা ছিল বেসিক্যালি ফার্সি। এখানে ফার্সি নাই, আরবি আছে। তাহলে আমরা আরবি নিব। আইন হচ্ছে আরবি হিসেবে আর জীবীটা তৎসম হিসেবে নিলাম। বুঝছো? যেহেতু ফার্সি নাই আমরা আরবি নিয়েছি। ফার্সি থাকলে এটা ফার্সি নিতে হইতো। আর আইনের ঠিক আরবি যদি বলো সেটা হচ্ছে কানুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪-৫ সেশনের কোয়েশ্চেন এটা। বাংলা শব্দ ভান্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ, অনার্য জাতির আমাদের পূর্বপুরুষ, অনার্য পূর্বপুরুষ যারা তাদের শব্দগুলো হচ্ছে দেশি শব্দ, যেগুলোর মধ্যে বারবার বলেছি গ্রাম্য ফ্লেভার থাকে। এটা লেকচার 1 এ শব্দ ভান্ডারের এটার আগের লেকচারটায় তোমাদেরকে আমি হচ্ছে একটা দেখাইছি না? একটা দেশি শব্দের গল্প একটা সিস্টেম দেখাইছি। আরবি কলম শব্দটি কলমস শব্দ থেকে এসেছে। কলমস কোন ভাষার শব্দ? তোমাদেরকে বলছিলাম মনে পড়ে? হ্যাঁ, যে এই প্রশ্ন পড়ছে বিসিএস এ যে ৪৫ বিসিএস এর প্রশ্ন। আরবি কলম শব্দটি কলমস শব্দ থেকে এসেছে। কলমস কোন ভাষার শব্দ? মানে প্রশ্ন করার ক্ষেত্রে একদম গভীর থেকে গভীরে চলে গিয়েছে টিচার। কলমস গ্রিক ভাষার শব্দ। ওকে? তো এই ছিল আয়োজন। শেষ করছি। ভালো থাকবা। পরের লেকচারের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।